প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আমরা আজকের গণতন্ত্রের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উপজেলা নির্বাচন প্রসঙ্গ। আপনারা জানেন যে আগামী 8ই মে 150টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তফসিল ঘোষণা হয়েছে 4 পর্বের উপজেলা নির্বাচনের। সেক্ষেত্রে প্রথম পর্ব হচ্ছে 8 মে। এটা নিয়ে তৃণমূলে ব্যাপক আলোচনা সমালোচনা, নির্বাচনের ঢামাডোল শুরু হয়েছে, কারণ তৃণমূলের রাজনীতিতে এই উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো অনেক গুরুত্ব বহন করে সব ক্ষেত্রেই। প্রথমত এই বিষয়টি আমাদের আলোচনার বিষয়বস্তু। দ্বিতীয় বিষয় থাকবে গত 26 দিন থেকে সারা দেশে একটানা তাপমাত্রা চলছে। এই বিষয়টা জনস্বাস্থ্য সাথে সংশ্লিষ্ট মানুষ সবকিছু মিলে মানে এই অবস্থাটা প্রথমবারের মতো আবহাওয়া অফিস বলছে, বিশেষজ্ঞরা বলছে 47 সালের পর টানা 26 দিন এই তাপপ্রবাহ চলা এই প্রথমবারের মতো। কেন এই বিষয়টি বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা আলোচনা করব, এবং পরের বিষয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এই যে তাপপ্রবাহের ফলে জিনিসপত্রের দামেও যে একটা আগুনের আছে, এর সাথে যে রিলেটেড সবকিছু, এটাও আলোচনার বিষয় থাকবে আমাদের শেষ পর্বে। আমরা প্রথমে শুরু করতে চাচ্ছি উপজেলা নির্বাচন প্রসঙ্গ। এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি, নাজমুল আশরাফ, সিইও প্রধান সম্পাদক TVN24 প্রধান সম্পাদক। আচ্ছা, TVN24, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে উপজেলা নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, সাবেক উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরু করছি নাজমুল আশরাফ, আপনাকে দিয়েই একটু উপজেলা নির্বাচন প্রসঙ্গ একটু আনছি। উপজেলা নির্বাচন তৃণমূলের বিশাল একটা বড় আগ্রহের জায়গা, তৃণমূল নেতাকর্মীদের, এবং আওয়ামী লীগ আসলে তৃণমূল থেকেই তো উঠে আসা একটি দল, তাদেরও তৃণমূল শক্তি বড় একটি রাজনীতির। সেক্ষেত্রে এবারে 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচন। প্রথম থেকে সেই আরও 1 মাস আগে থেকে যখন নির্বাচন শুরু হবে, তখন থেকেই দলীয় প্রধান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে আসছিলেন, দলীয় প্রধানের নির্দেশনায় দিচ্ছিলেন যে মন্ত্রী এমপিদের এবং আওয়ামী লীগ নেতাদের কোনো আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা এখন পর্যন্ত যে চিত্র দেখে আসছি, বারবারই বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা, দলীয় প্রধানের নির্দেশনা, সাধারণ সম্পাদক আসলে কতটা মানছে এবং কতজন মানে নাই সেটা আপনিও জানেন, অনেকেই মানছে না। এবং এই যে বলার কারণটাই কি, কেন, কোন আইনে আছে যে মন্ত্রী এমপিদের আসলে আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না? তারা তো তৃণমূল রাজনীতি করা মানুষ হতে পারে, সবাই তো রুট থেকেই উঠে আসছে, তৃণমূল থেকেই। এটার কেন কারণটা, এবং এখন যে বলার পরও মানছে না, এটাই বা কেন মানছে না, সবকিছু নিয়ে একটু আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি জনাব নাজমুল আশরাফ। ধন্যবাদ শাহনাজ। আসলে আমাদের দেশে রাজনীতি, গণতন্ত্র, নির্বাচন সবকিছুই তো খুবই ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেটি অনেক বছর ধরে, অন্ততপক্ষে 15-16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র এবং গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ নির্বাচন, এই সব কিছুই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং কোনোটার চর্চাই সঠিকভাবে হচ্ছে না। অন্তত বাংলাদেশে সঠিকভাবে করার যে ইতিহাস আছে সেই বিবেচনায় এটা সঠিক হচ্ছে না। আমি উন্নত দেশ, ভালো গণতান্ত্রিক দেশের কথা বাদই দিলাম। বাংলাদেশে 14 সালে একতরফা একটা নির্বাচন হয়েছে, বিরোধী দল বয়কট করার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠিত হয়ে গেছে। 18 সালের নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আছে, এবং নির্বাচনের ফলাফল দেখে বোঝা যায় যে এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন না, এবং সেই অভিযোগগুলো সপক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তির মুখে, এমনকি সরকারি দলের ব্যক্তিদের মুখেও অনেক কথা শোনা গেছে। সেগুলো পুরনো কথা, কিন্তু সেগুলো দিয়েও প্রমাণিত হয় যে 18 সালের নির্বাচনটা সঠিক ছিল না। 24 সালের নির্বাচন যাতে সঠিক হয় সেই চেষ্টা, সেই প্রত্যাশা, সেই উদ্যোগ অনেক রকমের ছিল, আলাপ আলোচনা ছিল, সেটিও হয় নাই। এবং সেই নির্বাচনটা যেহেতু বিএনপি সহ অনেকগুলো দল বর্জন করেছে, ফলে ওটি একটি একতরফা নির্বাচন হয়ে গেছে। এবং একতরফা এতটাই যে আওয়ামী লীগকে একাধিক প্রার্থী অনুমোদন করতে হয়েছে, তাদের দলীয় প্রার্থীর বাইরেও দলের যে কেউ দাঁড়াতে পারবে সে অনুমোদন দেওয়া হয়েছে। তাতে করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ প্রতিযোগিতা হয়েছে। আওয়ামী লীগের বাইরে যে দলগুলো অংশ নিয়েছে তাদের মধ্যে জাতীয় পার্টি ছাড়া বাকিগুলো গোনার মতো না। তারপর আমরা দেখেছি অনেক রকমের সমঝোতা, অনেক রকমের কলা কৌশল, অনেক রকমের ছাড়, অনেক রকমের দেন দরবার, অনেক কিছু হয়েছে। তারপরেও কিন্তু সেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় নাই, জনগণের যথেষ্ট অংশগ্রহণ ছিল না। ভোটের হার যেটি নির্বাচন কমিশন বলছে সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। তার মানে হচ্ছে তৃতীয় দফার নির্বাচনটাও ভালো হয় নাই, ত্রুটিপূর্ণ হয়েছে, অনেক রকমের অভিযোগ আছে।
এই 3টি জাতীয় নির্বাচনের এই ইতিহাসের পরে তারপরে যখন একটি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, আমরা জানি বাংলাদেশে উপজেলা নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন বা সিটি কর্পোরেশন বা পৌরসভা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন অন্যরকম হয়, অনেক বেশি আগ্রহ থাকে মানুষের, অনেক জমজমাট হয়, নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ভিন্ন রকমের হয় এবং স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, স্থানীয় প্রতিনিধি, তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ সম্পর্ক, তাদের সুখ দুঃখে পাশে থাকা, বছর জুড়ে সাথে থাকা এবং তাদের যে দায় দায়িত্ব সবকিছু মিলিয়ে মানুষের আগ্রহটা ব্যাপক হারে থাকে। এবারে নির্বাচন মানে উপজেলা নির্বাচনও বিএনপি এবং তার শরিক যারা আছে তারা বর্জন করেছেন। তাহলে থাকলো কারা? আওয়ামী লীগ এবং তার শরিকরা। এখন আওয়ামী লীগ ছাড়া তার যে 14 দলের শরিক আছে বা অন্যান্য যে দলগুলো 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছিল, নতুন দল, পুরনো দল, তৈরি করা দল, বাধ্য করা দল, এইগুলোরও তেমন কোনো আলোচনা আমরা শুনছি না। শুধুমাত্র এটা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ প্রতীক দিয়ে নির্বাচন করবে না। এখন উপজেলা নির্বাচন প্রতীকের আইন কিন্তু এই সরকারই করেছিল এবং সেই আইন কিন্তু এখনো বলবৎ আছে। তাহলে সেই আইন বলবৎ থাকা অবস্থায় আপনি প্রতীকে নির্বাচন করবেন। আইন বাদ হয়েছে 15 সালে, 15 সাল পর্যন্ত আইন ছিল, তারপর 15 সালে নতুন আইন করে এই প্রতীক বাদ দিয়েছে। এই প্রতীক দেওয়া নিয়ে যেহেতু বিতর্ক ছিল সেইটা ঠিক আছে সরে, কিন্তু আমি একটু কনফিউজ এখানে। আওয়ামী লীগ বলেছে যে তারা কোনো প্রতীক দেবে না। আইন যদি না থাকে তাহলে প্রতীক দেওয়ার প্রশ্ন ওঠে কেন? আচ্ছা বলুন। আপনি বলছেন যে আইন নাই, আইন যদি না থাকে তাহলে আমরা প্রতীক দেব না, এই প্রশ্ন কেন উঠছে? ঠিক আছে, এখন আওয়ামী লীগ তাদের প্রার্থীদের মধ্যে যে সংকট তৈরি হয়েছে সেটি নিয়ে তারা যুদ্ধ করছে। সেটি কি? যে স্থানীয় এমপি, মন্ত্রী বা গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা, তাদের পরিবারের সদস্য, আত্মীয়, পরিচিত এই মানুষগুলো দাঁড়িয়ে গেছে, কারণ তারা দেখছে যে নির্বাচনটা একতরফা হবে। গত 15 বছর ধরে সব নির্বাচন একতরফা হয়েছে। ফলে দলের ভেতরে যদি কোনোভাবে ঢোকা যায়, দলের অনুমোদন বা সমর্থন পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে জেতা যায়। কারণ প্রতিদ্বন্দ্বিতা এই যে ধরেন 7 জানুয়ারি নির্বাচনে শুধুমাত্র 62টি আসনে যেখানে নৌকা প্রতীকের বাইরের আওয়ামী লীগেরা জিতেছেন সেগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এছাড়া বাদবাকিগুলোর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় নাই, অনেকটাই একতরফা। এবং যারা জিতেছেন তাদের সাথে পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান এত বেশি, অবিশ্বাস্য রকমের, কয়েক হাজার আর কয়েক লাখ এরকম। ফলে ওগুলো কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না, মানুষের আগ্রহ অংশগ্রহণ কম ছিল। ফলে নির্বাচন বলতে যা বোঝায় তার কোনো বাস্তবতা কিন্তু 7 জানুয়ারি নির্বাচনে ছিল না। এখন উপজেলা নির্বাচনে সেটা হবে কিনা সেই প্রশ্ন তো আসছে। এখন আওয়ামী লীগ যে সংকটে 7 জানুয়ারি পড়েছিল, যার কারণে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, অনেক দলকে ভাগাতে হয়েছে, অনেককে ছাড় দিতে হয়েছে, অনেককে ভয়ভীতি দিয়ে নির্বাচন আনতে হয়েছে, অনেক নতুন দল তৈরি করতে হয়েছে, তার মধ্য দিয়ে একটা নির্বাচনের মতো কিছু একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। উপজেলার ক্ষেত্রে কিন্তু এই একই সংকট রয়ে গেছে। এবং যদি আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী দাঁড়ায় এবং আওয়ামী লীগেরই মন্ত্রী, এমপি, নেতাদের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনরা দাঁড়ায়, তাহলে নিজেদের মধ্যেই থাকছে এটার পরিধি বাড়ছে না, প্রতিদ্বন্দ্বিতা সেভাবে হবে না। এবং যারা আত্মীয় স্বজন হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছে তাদেরকে, তারা দেখছে যে অনেকটা খালি মাঠ, এই সুযোগে চেয়ারম্যান হওয়া যাবে, উপজেলার বিভিন্ন পদে নির্বাচিত হওয়া যাবে, সেই সুযোগটা তারা নিতে যাচ্ছে। এখন যাদের প্রভাব প্রতিপত্তি বেশি স্থানীয়ভাবে, তাদের প্রার্থী, তাদের ছেলে, ভাই, আত্মীয়, তারাই জিতবে, এই বাস্তবতাটা আওয়ামী লীগের জন্য আরেকটা বড় ধাক্কা নির্বাচন নিয়ে প্রশ্নটার ক্ষেত্রে। সেই কারণেই দলের সর্বোচ্চ পর্যায় থেকে বলতে হয়েছে যে মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা দাঁড়াতে পারবে না। এটা তো বেআইনি নির্দেশ। আপনি কোন আইনে তাদেরকে নির্বাচনে দাঁড়াতে না করবেন? নির্বাচনের আইন, দেশের আইন, দেশের সংবিধান, যা কিছু বলেন, কোনো কিছু দিয়ে কিন্তু আপনি একজন মন্ত্রী বা এমপির ছেলে, মেয়ে, আত্মীয়, স্ত্রী, শালক, শালিকা, যাই বলেন, তাদেরকে আপনি বিরত রাখতে পারেন না। যদি নির্বাচনে দাঁড়ানোর যেই শর্ত এবং যোগ্যতা সেগুলো তার থাকে, আত্মীয় হওয়ার কারণে সে অযোগ্য হতে পারে না, কোনো আইনে সেটা পড়ে না। তাহলে এই যে দলীয় নির্দেশটা দেওয়া হলো, এটা বেআইনি নির্দেশ। এটা না মানলে আপনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন না। আমি আপনার কাছে আসছে এই প্রশ্নটা আমি শেষ করি এখানে। এই নির্দেশ যে প্রধানমন্ত্রী দিয়েছেন এবং যেই নির্দেশের কথা জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বলে যাচ্ছেন, তাকে চ্যালেঞ্জ করছেন অনেক মন্ত্রীরা, প্রকাশ্যে তার সাথে বিতর্ক করছেন এবং তাদের কেউই শুনছেন না। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে এই পর্যন্ত গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 60 জন এরকম আছেন যারা আত্মীয় স্বজন, এবং সেই 60 জন কেউই
তাদের কথা শুনছেন না। মাত্র কয়েকজন, হাতে গোনা 2-3 জন গণমাধ্যমের খবর অনুযায়ী তারা প্রত্যাহার করে নিয়েছেন, সরে গেছেন, বাকি সবাই রয়ে গেছেন। তার মানে দলের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ মানা নাই, এবং তারা তাদের মতো করে কাজ করছে, এবং সেটা তারা বেআইনি কাজ করছে না, তারা আইনি কাজ করছে। তার মানে দলীয় প্রধানের মানে সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন স্থানীয় সরকারে চেয়েছেন বলেই তো এই জিনিসটা না না, আত্মীয়-স্বজন দাঁড়ালে সুষ্ঠু হবে না। এটা না দলীয় প্রধানের না, আমরা যেটা জেনেছি যে এটাই মাথায় রেখে যে কারণ যখন মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে করবে, স্থানীয় সরকার নির্বাচন, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তো খুব স্বাভাবিকভাবেই তাদের আপনি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে গেছেন এত বছরে, সেটাই বলছে মানে সেই অভিজ্ঞতা দলের লোক হলে, সরকারি লোক হলে তাদেরকে সেটাই। আপনি যেটা বলছেন যে আইনি নাই, কিন্তু যেহেতু এটা বলা হয় তার মানে 7 জানুয়ারি নির্বাচনের একটা অভিজ্ঞতা থেকে এটাই এই সিদ্ধান্তটা আপনি যেই কারণে বলছেন যে আত্মীয়স্বজনকে নিষিদ্ধ করেছে, সেই কারণটাও কিন্তু সরকারের ঘাড়েই যাচ্ছে। আপনার কাছে আবার আসছে এটা নিয়ে নাজমুল সাহেব, যাচ্ছে অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন, সাবেক উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনি শুনছিলেন এতক্ষণ জনাব নাজমুল আশরাফের কথা। বিষয়টা হলো উপজেলা নির্বাচন তো একেবারেই কাছাই চলে আসলো। আওয়ামী লীগের তৃণমূল হলো আওয়ামী লীগের বড় শক্তি। সেই তৃণমূলে যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের যেমন আগ্রহ থাকে এবং স্থানীয় সরকার পর্যায়ের যারা নেতা আছেন তাদেরও সেটার প্রতি আগ্রহ থাকে, তারা সেটা নিয়ে কাজ করেন, কথাও বলেন। এর আগে তো এরকম বিষয়টা হয়নি, এবার কেন এই বিষয়টা আসছে? আত্মীয় স্বজনরা মন্ত্রী এমপিদের নির্বাচন করতে পারবে না, সরাসরি কেন এইরকম নির্দেশনা আসলো? এর আগে তো কখনো আমরা এরকম দেখিনি। কি অভিজ্ঞতা থেকে এটা আসলো, জনাব সাদিকুল আরিফিন? ধন্যবাদ। আমি জনাব নাজমুল আশরাফ সাহেবের কথার প্রেক্ষিতে যেটা বলি যে উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছেন 14 সালের, 18 সালের এবং 24 সালের নির্বাচন বা এগুলোর আলোকে। কিন্তু বাস্তবতাটা যদি আমরা যদি ভাবি যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশ, সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য গণতান্ত্রিক চর্চায় নির্বাচনগুলো তো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। সেখানে যদি কোনো সাংবিধানিক ধারাবাহিকতাকে কেউ নষ্ট করতে চায়, কেউ গণতান্ত্রিক চর্চাকে নষ্ট করতে চায়, সেই জায়গাটায় অন্যান্য সব দল বা অন্যরা তো বসে থাকবে না। আজকে উপজেলা নির্বাচন নিয়ে যে কথাটা উঠছে, এবং আমাদের শ্রদ্ধেয় নাজমুল আশরাফ সাহেব আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনের বিষয়ে যেটা বললেন, এটা উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়ে বললেন। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা না করে, সাংবিধানিক ধারাবাহিকতার দিকে না যেয়ে নির্বাচন না করে বিকল্প কি পথ থাকতো? সেটা 14 সালেই হোক, 18 সালেই হোক, বা 24 সালের দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রেই হোক। আজকে যেটা উপজেলা নির্বাচনের এটা আছে, এটাও তো নির্বাচনের সাংবিধানিক ধারাবাহিকতার, গণতান্ত্রিক চর্চার, স্থানীয় পর্যায়ের নেতৃত্বের তৈরির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধি অনুযায়ী যেভাবে কথাবার্তা এখন হচ্ছে, সেটি আওয়ামী লীগ তার দলীয় মনোনয়ন দিবে না, দলীয় প্রতীক দিবে না তার। এটা সাংবিধানিক ভাবে হোক, যেভাবে হোক, এটাতে কোনো নির্বাচনী বিধিতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আওয়ামী লীগ তো বলছে না যে আমার মনোনীত অমুক প্রার্থী সে নৌকা প্রতীক পেল, সে তারা দিতে চায়নি, তারা ওপেন করে দিয়েছে, যেটি নির্বাচনের তাদের একটা নির্বাচনী কৌশল বলে মনে হয়। দেখুন, আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের তৃণমূলের থেকে শুরু করে সর্বোচ্চ হাইকমান্ড পর্যন্ত তার নেতৃত্বের উপরে অগাধ আস্থা আছে। এই যে গত যে আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, সেখানে প্রতিটি কাউন্সিলর কিন্তু জাতির পিতার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তিনি আওয়ামী লীগের কমিটি গঠন করবেন, তিনি যেটা করবেন সেটা সকলেই মেনে নেবেন। সেই জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে তৃণমূলের কর্মীদের হ্যাঁ অনেক রকমের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকবে, বিশেষ করে বিভিন্ন দলের নেতৃত্ব পর্যায়ে আশা আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভানেত্রীর যে উপরে যে আস্থা তৃণমূলের, সেই আস্থার আলোকে তিনি যে নির্দেশনাটা দিয়েছেন, যেটি দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সেইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে হয়তো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় থাকে যে আত্মীয় স্বজনের সীমারেখাটা কি হবে বা কি থাকবে, বা যারা সিটিং উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা তো অনেক আগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন ছিলেন কে ছিলেন না বা এখন আছেন, তাদের জন্য কি হবে, এইরকম নানান বিষয়ে কিছু প্রশ্ন আছে। সেটি অবশ্য যে 30 তারিখে সম্ভবত আওয়ামী লীগের
কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে, সেখানে হয়তো কোনো ব্যাখ্যা পরিষ্কার হবে। আমি যেটা মনে করি, আমার গুরুত্ব কথা সেটা হলো যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনটি স্থানীয় নেতৃত্ব, জনগণের অংশগ্রহণ, জনগণের নেতৃত্বের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গাটা থেকে এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠুভাবে সংঘাত বা কোন রকমের অশান্তি বা কোন রকমের বিবাদ ছাড়া যদি নির্বাচনটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই জায়গাটাই নির্বাচন কমিশনের গুরুত্ব দেওয়া দরকার। কেননা স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে এই ধরনের নির্বাচনে টার্ন ওভার অনেক ভালো হয়। একটু আপনাকে সরি থামাচ্ছি যে তাহলে কি এই যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যখন নির্বাচনে করবে স্থানীয় সরকার পর্যায়ের এরকম উপজেলা নির্বাচন এখন যেটা হচ্ছে, তাহলে সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে বাধা হবে? এই বাধাটা কারা দিবে? আপনার কথাটাই বলি, নির্বাচনের বিধি অনুযায়ী কিন্তু নির্বাচনের এলাকায় এমপি, মন্ত্রী বা এই ধরনের এতে থাকার কথা নয়। এবং সে প্রভাব বিস্তারের ক্ষেত্রে আপনার কুমিল্লার ক্ষেত্রে খেয়াল করে দেখুন, অনেক কথাবার্তা হয়েছিল, একজন এমপি ছিল বলে। এ ধরনের নির্বাচনী বিধি তো আছে। আমার কথা হলো, নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচন কমিশন যদি এই জায়গাটাকে নিশ্চিত করতে পারে একটা সুষ্ঠু, অবাধ এবং সংঘাতবিহীন, কোন রকম সহিংসতাবিহীন নির্বাচন, সেই নির্বাচনটি অবশ্যই অত্যন্ত ফ্রুটফুল নির্বাচন হবে, অত্যন্ত ফলাফল অবাধ, সুষ্ঠু হবে। সেই জায়গাটায় আমি আহ্বান করব, নির্বাচন কমিশন নির্বাচনী বিধিকে যথাযথ ভাবে প্রয়োগ করবেন। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রশাসন সবকিছু ঊর্ধ্বে থেকে তারা নির্বাচনী বিধি মেনে চলে নির্বাচন থেকেই সংঘাত, সহিংসতার মুক্ত, অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন। তাহলেই দেখবেন যে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপজেলা নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটুকু আমি বলতে পারি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনের টার্নওভার ভালো হওয়ার কারণ হলো, ভোটে মানুষের অংশ নেওয়ার কারণ হলো স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ তাদের ভোটারদেরকে তাদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করেন। এই যে ভোট দিতে উদ্বুদ্ধ করেন, এটিও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি একটু খেয়াল করে দেখুন, বিগত যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলি হয়েছে সেখানে কিন্তু ভোটের টার্নওভার অনেক বেশি। এবং সেটা কেন বেশি? কারণ হলো স্থানীয় নেতৃবৃন্দ তারা ভোটারদেরকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। সেই জায়গাটা থেকে একটি সাংবিধানিক ধারাবাহিকতায়, গণতান্ত্রিক চর্চায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় নেতৃত্ব এবং জননেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। সেদিক থেকে আমি মনে করি যে এইটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা এটা নিশ্চিত করবেন। আর দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে যেটা আপনারা বারে বলছেন, এইটি দল তার সিদ্ধান্ত তারা নিতেই পারে, এবং সেই সিদ্ধান্ত কতটুকু মানছে না মানছে সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু তবে আমি এটুকু মনে করি, তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপরে 100% আস্থা এবং অগাধ বিশ্বাস আছে। তিনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা তৃণমূলের নেতৃবৃন্দ মেনে চলেন। সেই দিক থেকে এটি মনে হয় না যে কোনো অসুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিকুল আরিফিন আপনাকে আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা একটা ছোট বিরতি দিব, তার আগে আপনার কাছে 1 মিনিটের জন্য বলি, সেটা হচ্ছে যে দলীয় সভানেত্রীর উপরে আস্থা নিশ্চয়ই আছে, কিন্তু তারা নির্দেশ মানছে না কেন? এই যে বললাম যে 60 জনের মতো এরকম আত্মীয়স্বজন আছে, তাদের মধ্যে কয়েকজন মাত্র সরে গেছে, বাকিরা এখন রয়ে গেছে। ফলে এখানে কিন্তু তারা নিজেদের স্বার্থটা কি দেখছে। আর নির্বাচনটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি, যার কারণে ওই যে সাজুল সাহেব বলছিলেন যে কৌশল অপকৌশল অনেক কিছু করতে হচ্ছে। এটা 7 জনের নির্বাচনও করতে হচ্ছে, এখনো করতে হচ্ছে। এত কিছু কেন করতে হচ্ছে? কারণ বাস্তবতাটা এমন পর্যায়ে গেছে, নির্বাচনটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, নির্বাচনের নামে আমরা যা কিছু করছি তাতে করে আমাকে নানান রকমের কৌশল অপকৌশল, নিজেদের মধ্যে প্রতিযোগিতা, অনেক কিছু করতে হচ্ছে, করে এটাকে একটা নির্বাচনের মতো দেখাতে হচ্ছে। সেই জায়গায় আমরা কেন গেলাম এবং কেন সেই জায়গায় গেছে? বলবেন যারা বর্জন করেছে তাদের কারণে। কেন বর্জন করেছে? কেন ভালো নির্বাচন হয় না? কেন জনগণের আগ্রহ নেই? অনেক কিছু ব্যাপার আছে, একটা রাজনৈতিক দলের এটা বিষয়টা সবার দায়িত্ব আছে, সেটা আমি বড় আলোচনা। আমি শেষ করি, উপজেলা চেয়ারম্যান যিনি হবেন তার যেই মানে এলাকা, এবং যিনি এমপি হন তার যে কনস্টিটিউয়েন্সি প্রায় একই রকম, বেশিরভাগ ক্ষেত্রে একটা উপজেলা একটা কনস্টিটিউয়েন্সি, সেই জায়গায় কিন্তু একটা ক্ষমতা দ্বন্দ্বের ব্যাপারও আছে। ফলে এমপিরা কিন্তু স্থানীয় প্রতিনিধি, তাদের হোক, তাদের অনুগত, তাদের লোক হোক, তাদের বিশ্বস্ত হোক, তার প্রতিপক্ষ না হোক, সেরকমটা চায়। ফলে এখানে একটা প্রভাবের ব্যাপার আছে। আর শেষ কথা বলি যে স্থানীয় নির্বাচনের যে বাস্তবতাগুলো অধ্যাপক সাহেব বলছিলেন,
এগুলো ছিল এক সময়, এখন সে বাস্তবতা নাই। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সে বাস্তবতা বদলে গেছে, শুধুমাত্র এই জন্য যে আমাদের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না, অংশগ্রহণমূলক হচ্ছে না, মানুষের আগ্রহ কমে গেছে, নানা রকমের ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে। ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা এই পর্বে আলোচনা করব দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং জনস্বাস্থ্য এই বিষয়টি নিয়ে। আলোচনার জন্য আমাদের সাথে এখন জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মুশতাক হোসেন, জনস্বাস্থ্যবিদ। ডক্টর মুশতাক হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আপনার কাছে সরাসরি প্রশ্নটা এভাবেই করছি, আপনারা তো দীর্ঘদিন জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন। এই যে অতি বৃষ্টি, অতি গরম, অতি শীত, সব কিছু নিয়ে আপনাদের গবেষণা আছে। এই যে আমার হাতে যে একটা পরিসংখ্যান আছে, এখানে দেখতে পাচ্ছি যে 1948 সালের পর থেকে এই প্রথমবারের মতো একটানা 26 দিন তাপপ্রবাহ বইল এই সারা দেশের উপর দিয়ে, এবং এর প্রতি বছরই এপ্রিল মাসটা এরকম একটা গরমের সময় আসে, কিন্তু একটানা হয় নাই। এবং এবার 75% দেশে হইলো, মানে এর আগে হয়তো কিছু এলাকা হয়েছে, কিছু এলাকা হয়নি, আবার এক এলাকা বন্ধ হয়েছে গরম, অন্য এলাকা হয়েছে। এবার টানা 75%, দেশের 75% এলাকা জুড়ে এই গরমটা ছিল টানা এই সময়টা জুড়ে। এই যে জলবায়ুর প্রভাব এভাবে পড়ছে, এর ফলে আসলে পরবর্তী দিনগুলোতে কি দেখছেন আপনাদের গবেষণায়, এবং এরা কারণটা কি এতটা বলবেন যে জলবায়ুর প্রভাব? এটা একটু যদি আপনার কাছে একটু পরিষ্কার করে জানতে চাচ্ছি, জলবায়ুর প্রভাবটা কেন পড়ে আমাদের দেশে? এই যে ঢাকা শহরের মতো জায়গায় কত শতাংশ আসলে গাছ সবুজ থাকা উচিত, কত শতাংশ আছে, এগুলোর তো একটা প্রভাব আছে, তাই সেই সব নিয়ে একটু আপনি যদি বিশ্লেষণ করেন। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখছি যে এবারে যে একটানা গরম পড়ছে সেটা আগে হয়নি। 1960 সালে হয়েছিল, তবে তার সাথেও কেউ মিল থাকছে না। এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কাটাবার জন্য আমাদের তো দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া যায়, আর একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। দ্রুত, আমি জলবায়ু বিশেষজ্ঞ নই, যতটুকু আমার সাধারণ ধারণা স্বাস্থ্যের জন্য কাজ করতে গিয়ে, যেমন ঢাকা শহরে মতো জায়গায় যেটা তাপীয় দ্বীপ হয়ে গেছে, একটা দ্বীপের মতো, যে অন্যান্য আশেপাশের অঞ্চল থেকে এটা বেশি তাপমাত্রায় থাকছে, সেটা দ্রুত কমানোর জন্য কিছু চেষ্টা আমরা করতে পারি। যেমন ধরুন, এটা পরিবেশবিদরা আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে পানি ছেটানো, যখন রৌদ্র উঠে যায় তখন যদি আমরা পানি ছিটাই, সেটা কিন্তু আরো গরমটা বাড়িয়ে দেয়, সেটা জলীয় বাষ্প হয়ে। আর যেটা পরিবেশবিদরা বলেছেন, আমি যেটা শুনেছি, যে সূর্য ওঠার বেশ আগেই যদি যেখানে মাটি আছে, রাস্তার পাশে যেখানে মাটি আছে, গাছপালা আছে, সেখানে পানি দিতে হবে। তাহলে মাটিটা শুষে নিবে, পানিটা গাছপালাটা শুষে নিবে, সেটা তারা তাদের মতো করে অক্সিজেন ত্যাগ করা সেটা করতে পারে। এটা এই ধরনের একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা দ্রুতই শহরের তাপমাত্রা কিছুটা হলেও কমাতে পারি। এবং আরো অনেক পদ্ধতি, ঘরের ভেতরে আমরা কিভাবে ঠান্ডা বজায় রাখতে পারি। এয়ার কন্ডিশন ব্যবহার করলে কিন্তু যতটুকু আরাম ঘরের ভেতরে পাচ্ছেন, তার চেয়ে বেশি কষ্ট আপনি বাইরে ছড়িয়ে দিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু কতগুলো নিয়ম মানা দরকার, যে আমরা ঘরের ভিতরে ঠান্ডা কখন করব, কিভাবে করব, প্রাকৃতিক উপায়ে ঠান্ডা করার কি পদ্ধতি আছে। সেটা অবশ্য মধ্যমেয়াদী কর্মসূচি, খুব দ্রুতই আমি আজকে এটা করতে পারবো না। আর দীর্ঘমেয়াদী তো আছেই, পরিবেশকে সংরক্ষণ করবার জন্য আমাদের কাজ করতে হবে, বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী সেটা করতে হবে। দেখুন যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের প্রচন্ড গরম সহ্য করতে হচ্ছে, কিন্তু এই কারণে হয় বৃষ্টি কমে যাবে, অথবা বৃষ্টি অনেক বেড়ে যাবে। দেখুন, যেখানে বৃষ্টি হতো না সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যে কয়েকটা শহরে বৃষ্টিতে একেবারে বন্যা হয়ে গেছে। এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা লক্ষণ। আর আমাদের দেশে শীত তেমন পড়ে না, কিন্তু দেখা গেল আগামী শীতকালে প্রচন্ড শীত পড়লো, এমনকি বরফও পড়তে পারে। এরকম একটা চরম আবহাওয়ার দিকে আমরা যাচ্ছি। এই ক্ষেত্রে এটা যারা জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ তারা আরো ভালো বলতে পারবেন। জনস্বাস্থ্যের উপরে প্রভাবটা কমানোর জন্য এখানেও কিন্তু আমাদেরকে কতগুলো জিনিস করার আছে। এখানে জলবায়ু পরিবর্তনের কারণে বা তাপে আমরা অসুস্থ হয়ে পড়ছি, এর জন্য কিন্তু আমাদের সবাইকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যেতে বলা হচ্ছে, কিন্তু উচিত হচ্ছে একেবারে আমার হাতের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা। মেডিকেল কলেজগুলোকে সংরক্ষণ করতে হবে সবচাইতে জরুরি এবং জটিল রোগীর জন্য, যেটা জটিল যন্ত্রপাতি দিয়ে রোগীকে আমরা তাকে সুস্থ করে তুলতে পারি।
কিন্তু সাধারণ কিছু যে চিকিৎসা, সেটার জন্য আমরা যে আমাদের শহরে যে আমাদের সেখানে প্রত্যেকটা রাস্তাতে ট্রাফিক পুলিশ বক্স আছে, ফার্স্ট এইড প্রাথমিক স্বাস্থ্যসেবার কিছু সুযোগ সেখানে আছে। সেখানে তাদেরকে প্রশিক্ষিত করে এবং আরো কিছু প্যারামেডিক কর্মীকে রেখে, এমনকি যারা ভলান্টিয়ার, যে একজন মানুষ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা একজন নাগরিক সে নিজেই যেতে পারে সেখানে, যে আমার খারাপ লাগছে, তাকে কিছু বিশুদ্ধ পানি, এই পানির ব্যাপার আছে যে আমরা সাধারণ তাপমাত্রার পানি তাকে খেতে দিতে হবে। খুব ঠান্ডা পানি খেতে দিলে কিন্তু খুব একটা ক্ষতিও হতে পারে। এবং কিছু খাবার, এখানে ওরসালাইন থাকতে পারে বা কিছু খাবার, দেখুন গরমে তাপমাত্রা, যারা রাস্তার বাইরে বের হন তারা কিন্তু বাধ্য হয়ে বের হন, অধিকাংশই শ্রমজীবী মানুষ। যারা আমরা মাসিক বেতনে কাজ করি বা ঘরে বসে কাজ করতে পারি, তারা হয়তো বের হতে পারে, বা বেরোলেও আমি শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বের হচ্ছি। কিন্তু শ্রমজীবী মানুষ যাদের বের না হয়ে উপায় থাকে না, বা যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু এই ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা আমাদের রাস্তার পাশেই থাকা উচিত। স্বাস্থ্য বিভাগ এবং এই সড়ক বিভাগ মিলে করতে পারে। কিছু খাবারও রাখা দরকার, যেন, কারণ গরমে শুধু পানি যায় না, তার পুষ্টি চলে যায়, তার ইলেকট্রোলাইট চলে যাচ্ছে। অরাল স্যালাইন দিয়ে সব কাভার হতে পারে না। এবং আমাদের ঢাকা শহরে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। গ্রামাঞ্চলে হয়তো প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে, কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেলথ কেন্দ্র বা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, মাধ্যমিক হাসপাতাল রয়েছে, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদরে বা পাশের জেলায় রয়েছে। সেখানে কিন্তু জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। গ্রামাঞ্চলেও কিন্তু অতিরিক্ত গরমে মৃত্যুর ঘটনা প্রথম ঘটেছে। আর আমাদের ঢাকা শহরেও আমি যেটা জেনেছি যে 2 জনের ইতিমধ্যে মারা গেছে, দুঃখজনক। ঢাকা শহরে কিন্তু আমাদের চিকিৎসক জনবল গ্রামের চাইতে ভালো, কিন্তু এটা বিকেন্দ্রীকরণ করা নেই। সবগুলো বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ভিড় জমে যায়। ভিড় জমে গেলে কিন্তু চিকিৎসক থাকলেও যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। সেখানে তার চিকিৎসার যে মান, সেটার সঙ্গে আমাদের আপোষ করতে হয়। কাজে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে, এবং এই জলবায়ু পরিবর্তনের যে আমাদের কি চিকিৎসা হবে, এটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর একটা গাইডলাইন তৈরি করেছে, সেটা চিকিৎসকদেরকে দেওয়া হয়েছে। এটা খুব একটা কঠিন কিছু না। কাজেই এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি, মানুষের হাতের কাছে, যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে কারখানা আছে, অনেক মানুষ একসাথে কাজ করছেন, বাজার, পরিবহনের যে রেল স্টেশনগুলো, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, সেখানে সেই ব্যবস্থা যদি আমাদের স্বাস্থ্যকর্মী, সব জায়গায় ডাক্তার রাখার প্রয়োজন নেই, স্বাস্থ্যকর্মী এবং প্রশিক্ষিত ভলান্টিয়ার থাকে, তাহলে কিন্তু আমরা অনেক, এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ছাড়াও কিন্তু একজন জলবায়ু পরিবর্তন যেহেতু তাপে অসুস্থ হয়ে তার কিডনি সমস্যা হতে পারে, তার হৃদযন্ত্র অসুবিধা হতে পারে, তার শ্বাসতন্ত্রের সংক্রমণ হতে পারে। আরেকটা হচ্ছে বিশুদ্ধ পানি ব্যবহার করা। যারা শরবত বানাচ্ছেন রাস্তায়, শরবত খেলে কিন্তু সেটা আমরা রিকমেন্ড করি না। আপনারা বিশুদ্ধ পানি সরবরাহ করুন। যারা ভলান্টিয়ার আছে দেখছি, বেশ কিছু রাজনৈতিক দল বা সমাজসেবী সংগঠন, তারা বিশুদ্ধ পানি এবং ওরসালাইন বিতরণ করছে, খুবই ভালো উদ্যোগ। এটা কি প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, সেটা বোতলজাত পানি, অবশ্য বোতলটা ফেলে দেবেন না, তাহলে আবার পানি জমে ডেঙ্গু বা এডিস মশা। ডক্টর মুস্তাক হোসেন, তার মানে যারা অন্য রোগে, যে বয়স্ক মানুষগুলো অন্য রোগে যাদের শরীরে আছে, ডায়াবেটিস, কিডনি সমস্যা, এরা এবং বাচ্চারা, এদের কিন্তু বেশি অ্যাটাক করতে পারে, মানে গরমে নানা ধরনের, তাদের বিষয় এরকমই তো বিষয়টা না? তো সেই যেটা আপনি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অন্য রোগে, যেমন ডেঙ্গু রোগেও দেখছি বা কোভিডের সময় দেখছি। কোভিডে অবশ্য বাচ্চারা খুব একটা ঝুঁকিতে নেই। এখানে কিন্তু বাচ্চা, তারপরে আপনার বয়স্ক মানুষ, এবং আপনি ঠিকই বলেছেন দীর্ঘদিন অন্যান্য রোগে ভুগছেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, ক্যান্সার, শ্বাসতন্ত্রের সংক্রমণ, অ্যাজমা, তাদের জন্য খুবই মানে তাদেরকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে। এরকম লোক যদি শ্রমজীবী মানুষ থাকে, তাকে আমাদের সামাজিক সহায়তা দিতে হবে। শ্রমজীবী মানুষের জন্য অনেক কষ্টের এইরকম তাপমাত্রায় কাজ করা, এটা আসলে খুবই ভাবলে অমানবিকও মনে হয় বিষয়গুলো, যে তারা ঠিকই, আমরা রিক্সা চড়ছি, তারা রিক্সা চালাচ্ছেন, তাদের ঘামে ভিজে যাচ্ছেন, এই বিষয়গুলো তো একটা ইয়ে করারই বিষয়। তো ডক্টর অধ্যাপক মুশতাক হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আসছি স্টুডিওতে জনাব নাজমুল আশরাফ, আপনার কাছেই শুনছিলেন দীর্ঘদিনের জনস্বাস্থ্য নিয়ে কাজ করা অধ্যাপক ডক্টর মুশতাক হোসেন কথা বলছিলেন নানান কিছু নিয়ে। দুটো প্রশ্ন আপনার কাছে, আমার কাছে একটু বিরতি যেতে হবে বোধহয়।
প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে পরিবেশ মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় আছে, গত 5 বছরে আমরা এই মন্ত্রণালয়ে কোনো কাজ দেখিনি। এখন একজন নতুন মন্ত্রী আসছেন, ওনাকে আমরা দৃশ্যমান কিছু কাজ করতে দেখছি। কপ নামে বৈশ্বিক পরিবেশ নিয়ে একটি কাজ করা একটা সংগঠন, সেখানে প্রতি বছর বাংলাদেশ অংশগ্রহণ করে। কি করে জলবায়ু নিয়ে সেখানে যে ফান্ডগুলো আসলে আসলে কি ফান্ড পায় এবং আসলে সেই ফান্ডে কোন কাজে লাগায়? ঢাকা শহরে কোনো গাছ নেই কেন, নাম্বার 1। নাম্বার 2, জনাব মুশতাক হোসেন একটা কথা বলছিলেন যে হাসপাতালগুলো ঢাকার চিকিৎসা যে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ঢাকায় খুবই খারাপ অবস্থা। এই দুটা বিষয় যদি বলেন ছোট করে। ছোট করে এখন বলবো না, বিরতির পর এখন বলেন তো, আবার বিরতি পরে আসবো। বিষয়টা হলো কি যে ধরেন এই যে টানা 26 দিন ধরে তাপদাহ চলছে, দাবদাহ চলছে, মানুষের দুর্ভোগ হচ্ছে এবং শ্রমজীবী মানুষ যাদেরকে বাইরে যেতেই হয় তারা বেশি কষ্ট পাচ্ছে এবং আরো কারা কারা ঝুঁকিতে আছেন মোস্তাক ভাই বলেছেন। এখন এটার কারণ আমরা সবাই জানি, মোস্তাক ভাই কিছুটা বলেছেন, আমরা বিশেষজ্ঞদের কাছে শুনি জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং আরও যেসব প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে বিশ্বজুড়ে, এই সব কিছুই জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু পরিবর্তনটা কেন হচ্ছে, তার জন্য কি করণীয়? কপ সম্মেলনের কথা আপনি বললেন, সেখানে উন্নত বিশ্ব, অনুন্নত বিশ্ব সবাই অংশগ্রহণ করে, এটা নিয়ে প্রতি বছর আলোচনা হয়, বিতর্ক হয়, কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায়, কত ডিগ্রি কমাতে হবে, কোন দেশ কতটা দায়ী, শিল্পোন্নত দেশগুলো কতটা আপনার এই তাপমাত্রা বাড়ার পেছনে দায়ী, অনুন্নত দেশগুলো কতটা দায়ী, আমরা কম দায়ী হয়েও বেশি দুর্ভোগে পোহাই, মানে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো। আর উন্নতশীল দেশগুলো তারা বেশি দায়ী কিন্তু তারা দুর্ভোগটা কম পোহায়, তাদের সামর্থ্য বেশি কিন্তু তারা সেই ব্যবস্থাগুলো নেয় না। এগুলো নিয়ে বৈশ্বিক বিতর্ক আছে। ফলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেসব প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা আমরা করছি, ইউরোপ আমেরিকার দেশও কিন্তু অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে, কিন্তু আমরা আমাদের মতো করে কতটুকু করতে পারছি? বৈশ্বিক উদ্যোগ, আন্তর্জাতিক উদ্যোগ, ধনী দেশের উদ্যোগ, কপের উদ্যোগ, এগুলোর বাইরেও আমরা নিজেরা যেটি করতে পারি আমাদের পরিবেশটাকে ভালো রাখার জন্য, তাপমাত্রা কম রাখার জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য, মানুষের জীবনকে বাঁচানোর জন্য, সেই কাজগুলো আমরা করি কিনা? আমরা কি গাছ লাগাই? আমরা গাছ লাগাই না, গাছ কাটি। আমরা কি সবুজায়নের জন্য যথেষ্ট কাজ করি না? আপনি বলছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয় তো কি কি করে আমি এত কিছু বলতে পারবো না, কিন্তু যখন কোনো খবর হয় এবং মন্ত্রী এসে কোনো কিছু বলেন বা কোনো একটা খবর সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু উদ্যোগের কথা বলেন। সাবের হোসেন চৌধুরী খুবই অভিজ্ঞ, দক্ষ এবং খুব সজ্জন একজন মানুষ। তিনি যেই স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা আশা করছি উনি অনেক কিছু করবেন হয়তো, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। শেষ করি, ঢাকা শহরে যে হারে গাছ কাটা হয় তার তুলনায় লাগানো হয় না। ইদানিং দেখছি লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য, ফটো সেশনের জন্য কিছু কিছু গাছ লাগানো হচ্ছে, কিন্তু যে গাছগুলো লাগানো হচ্ছে পরিচর্যা করা হয় না, যার কারণে কতদিন পরে মারা যায়। ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে। আমরা এই পর্বে একটু আলোচনা করতে চাচ্ছি চলমান তাপপ্রবাহের কারণে রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্যের বাজারে আগুন, এমন একটা শিরোনাম আজকে আমাদের হয়েছে নিউজ 24-এ। কিন্তু জনাব নাজমুল আশরাফ, এই নিত্যপণ্যের বাজারে আগুন তো আসলে 2 বছর থেকে, করোনার পর হইলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইলো, তারপরে একটা নির্বাচনের আগে একজন ছিলেন মানে সরকারের, তখন আবার নতুন করে সরকার গঠন হলো, এখন থেকে যারা আছেন এই দায়িত্বগুলোর মানে মিনিস্ট্রিতে যারা বাণিজ্য, কৃষি, খাদ্য সহ মৎস্য প্রাণী সম্পদ, তারা আবার নতুন করে কথা বলছেন। সবকিছু মিলে এখন যে তাপপ্রবাহ, এটার প্রভাব পড়ছে। এটা তো আসলে তাপপ্রবাহ তো মাত্র 25-26 দিন, এই লাগাম কোনোভাবে টানা যাচ্ছে না। সাধারণ মানুষ তো আসলে নাজেহাল হয়ে আছে। এর কোনো নিস্তার আছে সাধারণ মানুষের কাছ থেকে? মানে মরার উপর খরার ঘা হলো এই তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আর দ্রব্যমূল্যের প্রবাহ বিষয় আসার আগে আমি যেটা তখন শেষ করতে পারিনি, গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বাংলাদেশের প্রতিটি মানুষ জানে, একদম শিশুকাল থেকে সবাই জানে গাছের কি কি উপকারিতা। গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে, অক্সিজেন ছাড়বে, গাছ থেকে আপনার কাঠ হবে, গাছ থেকে ফল হবে, গাছ আপনাকে ছায়া দেবে, এগুলো সবাই জানে, কিন্তু আমরা কিন্তু গাছ লাগাই না। অনেক স্লোগান, অনেক কিছু আমরা শুনি যে 1টা কাটলে 4টা লাগাবেন, প্রধানমন্ত্রী নিজের মুখে অনেক সময় বলেছেন, আমরা এই কাজগুলো করি না, তার জন্য দুর্ভোগ আমরা পোহাই। এখন কোনো সময় আমরা কিছু কিছু গাছ লাগাতে দেখি, এখন আবার শুরু হয়েছে, এই যে কদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় দেখছি গাছ লাগাচ্ছে। গাছ লাগানো এবং তার জন্য ফটো সেশন করাই শেষ, খবর পর্যন্তই শেষ, এটা পরিচর্যা করা হয় না। সময় টেলিভিশন আজকে একটা রিপোর্ট দেখছিলাম, 3 বছর 4 বছর আগে বিভিন্ন জায়গায় যে গাছগুলো লাগানো হয়েছে সব মরে কাঠ হয়ে গেছে, কারণ ওগুলো পরিচর্যা করা হয় নাই। আর কোথায় কোন গাছ লাগাচ্ছেন, কোন জাতের গাছ লাগাচ্ছেন, সেখানে এটা ঠিকমতো বাঁচবে কিনা, বড় হবে কিনা, পানি দিতে হবে কিনা, এগুলো কোনো অভাব নাই, যার কারণে আমরা গাছ ছায়া নাই। এখন এই যে তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনজনিত কারণে, সেই উত্তাপ তো আগে থেকেই বাজারে ছিল দ্রব্যমূল্যের,
এবং সেটা কিন্তু এই সরকার এবারে নির্বাচনের আগেই বলেছিল যে নতুন মেয়াদে বা নির্বাচিত হয়ে এসেও বলেছে যে এইবার তাদের প্রথম এবং প্রধান এবং 1 নম্বর লক্ষ্য হচ্ছে ইশতেহারেই ছিল। দ্রব্যমূল্য। ইশতেহারেই ছিল একদম 30 সেকেন্ড সময় শেষ। এবং এসেও আমাদের মন্ত্রীরা অনেক কথা বলেছেন, কিন্তু দ্রব্যমূল্যে কোনো নিয়ন্ত্রণ হয় নাই। এখন যেই বাস্তবতা চলছে, তাপপ্রবাহ, দাবদাহ, মানুষের জীবন অতিষ্ঠ, তার সাথে দ্রব্যমূল্যের উত্তাপ যুক্ত হওয়ার পরে মানুষের জীবন কোন পর্যায়ে গেছে, এইটা সাধারণ মানুষ, যাদের সামর্থ্য কম, গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা এটা বুঝতে পারছে। কিন্তু এখানে আমরা কিন্তু সরকারের কোনো সাফল্য একটু শেষ দেখছি করতে না, হচ্ছে, শুধু কথাই একদম শুনছি, কোনো শেষ সাফল্য করতে? দেখছি না। শেষ বিশেষ করে। করে অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, সিএসআর জনতন্ত্র গণতন্ত্র আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল আবার।